সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেই, এই রায় ইতিমধ্যে হয়েছে। এই ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা যে সংবিধানের ষোড়শ সংশোধনী সেটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন এর আগে হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল সোমবারে, সেই আপিলটি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এই প্রসঙ্গটি নিয়ে আজকে আলাপ করব। এছাড়া কবি, প্রাবন্ধিক এবং রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে তার জবানবন্দি নিয়ে নিজের জিম্মায় বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন আদালত। তিনি সাংবাদিকদের সঙ্গে অবশ্য কোনো কথা বলেননি। তার স্ত্রী বিভিন্ন গণমাধ্যমকে ফোনে বলেছেন যে তিনি তার স্বামীকে ফিরে পেয়েছেন, এতে তিনি খুশি। এর আগে এক ব্রিফিংয়ে পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন যে ফরহাদ মজহারকে কয়েকজন লোক তারা চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল। সোমবার ভোরে তিনি নিজের বাড়ি থেকে যখন ওষুধ কিনতে বেরিয়েছিলেন, সে সময় এই ঘটনাটি ঘটেছে। আলাপ করবে এই বিষয়ে। আরেকটি বিষয়, ঈদে সড়ক দুর্ঘটনার একটি চিত্র দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে যে 13 দিনের এই ঈদের আগের পরে ছুটিতে 300-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মৃত্যুর সংখ্যা গত বছরের চেয়ে বেশি। এটিও একটি অ্যালার্মিং ঘটনা। শুরুতেই পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন জনাব রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক ইংরেজি দৈনিক নিউজ টুডে, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি সিপিবি, স্বাগত আপনাকে। রিয়াজ ভাই, প্রথম প্রসঙ্গটি নিয়ে প্রথমে আলাপ করি। এটা নিয়ে তো অনেক চতুর্থ সংশোধনী, পঞ্চম সংশোধনী, ষোড়শ সংশোধনী, তারপরে এখন হাইকোর্টের রায়, তারপরে খারিজ করে দেওয়া হলো সেই রিভিউটি। এখন এ নিয়ে আবার আলোচনা আছে যে আসলে পুরো অবস্থায় ফিরে গেল কিনা, সুপ্রিম জুডিশিয়াল হাতে চলে গেল কিনা, ব্যাপারটা ভিন্ন মতো করছেন অনেকে। আপনার মন্তব্য শুনব। এটা ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে অনেক কথা হয়েছে, এর মধ্যে আমরা বিভিন্ন মতামত শুনেছি। তবে একটি কথা হলো যে বিচার বিভাগের স্বাধীনতাটা হলো গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় বা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয় এমন কোনো পদক্ষেপ না নেওয়া উচিত। তো এই ষোড়শ সংশোধনের মাধ্যমে একটা বিচার বিভাগ সম্পর্কে একটা শঙ্কার সৃষ্টি হয়েছিল যে বিচারকদের রিমুভাল যদি পার্লামেন্টের উপরে দেওয়া হয়, পার্লামেন্ট তো সভরেন, সুপ্রিম, এবং এটা ধরে নেওয়া হয় যে পার্লামেন্টে যেটা হবে এটা শুদ্ধ। কিন্তু আমাদের পার্লামেন্টের যে দুর্বলতা, সেই দুর্বলতাটা হলো আর্টিকেল 70। এখানে কোনো এমপি স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, দলের হুইপের বাইরে কোনো ভোট দিতে পারবে না। তো দল যদি চায় যে কোনো বিচারককে রাখবে না, তাহলে দলের সবাই ওই পক্ষে ভোট দিয়ে দেবে। এখানে পার্লামেন্টের যে স্বাধীনতা, এমপিদের যে স্বাধীনতা, এটা তারা ভোগ করতে পারবে না। এই জায়গার মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার একটা আশঙ্কা থাকে এবং বিচারকরা ভীত সন্ত্রস্ত হয়ে হয়তো তাদের কার্য সম্পাদন করবেন। তারা নির্বিঘ্নে কাজ করার পথ রুদ্ধ হয়ে যেতে পারত। সেই দিক থেকে এটা হলো আমাদের পার্লামেন্টের কারণে না, কিন্তু এটা তো আপনি হয়তো আমাদের পার্লামেন্ট বলতে হয়তো সাম্প্রতিক পার্লামেন্ট না, সাম্প্রতিক না। আমি 1991 থেকে বলছি। আমাদের সংবিধান প্রণেতারাই এটা এই ক্ষমতা পার্লামেন্ট করেছিল, কিন্তু এই সংবিধান প্রণেতারাই আবার 75-এ যখন বাকশাল করে তখন কিন্তু এটা রাষ্ট্রপতির হাতে নিয়ে নিলেন। তখন কিন্তু আর পার্লামেন্টের কাছে রাখলেন না। এটা এই ওনারাই, যারা এটা কনস্টিটিউশন বানাইলো, তারাই তো 73-এর পার্লামেন্টে ছিলেন, তো তারাই এটাকে রিভার্স করেছেন। আর আরেকটা কথা বলা হয় যে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিল এটা বিচার বিভাগ বাতিল করে দিতে পারে কিনা। এইটা আপনি সংবিধানের আইন প্রণয়নের যে স্বাধীনতা যেটা দেওয়া হয়েছে, এর মধ্যে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট ইজ দি গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। তারা যে ইন্টারপ্রিটেশন দিবে এটা। তো এইটা কোন সময়, যখন মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। এখন এই ষোড়শ সংশোধনীতে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে কিনা এটা বিচার করে দেখতে হবে। এবং
এমিকাস কিউরি যারা ছিলেন, যারা ওইখানে আর্গুমেন্ট করেছেন, তারা বলেছেন যে এটাতে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। এটাতে কেউ যদি, যেমন আপনি ধরেন যে কোনো দেশে একটা ক্ষমতার ভারসাম্য থাকে, যেমন ডোনাল্ড ট্রাম্প সাহেব 6টা মুসলিম দেশের লোকদেরকে ঢোকার ব্যাপারে একটা ব্ল্যাঙ্কেট ব্যান দিয়ে দিল, মানে মুহূর্তের মধ্যে কোর্ট এটাকে মানে ইনজাংশন দিয়ে এটাকে বন্ধ করে দিল, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এটাকে আরো যাচাই বাছাই করে পার্টলি রাখলো না। এটাই হলো ব্যালেন্স অফ পাওয়ার। তো এই ব্যালেন্স অফ পাওয়ারটা কিন্তু জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রের অন্য 2টি অঙ্গের সাথে। জানেন, ব্যালেন্স পাওয়ারের ব্যালেন্স মেনটেন করার জন্য জুডিশিয়ারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি কাজ না করতে পারে, মানুষের যদি জজ সাহেবদের যদি এরকম শঙ্কা হয় যে আমাকে যে কোনো সময় ইউর সার্ভিসেস আর নো লঙ্গার রিকোয়ার্ড, এরকম যদি বলে দেয়, ওই শঙ্কাটা বোধহয় এই রায়ের ফলে দূর হয়েছে। যে বিবেচনা থেকে এই সংশোধনীটা আনা হয়েছে, সেটা তো পার্লামেন্ট ইজ দ্য সোভরেন হাউস, এটা তো জনগণের প্রতিনিধি। সভরেন, কিন্তু যখন মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট যে ইন্টারপ্রিটেশন দিবে ওইটাই প্রিভেল করবে। এবং এটা আপনি দেখছেন আমাদের 5th অ্যামেন্ডমেন্ট, 8th অ্যামেন্ডমেন্ট, তারপরে হলো 13th অ্যামেন্ডমেন্ট, যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট, এগুলি কিন্তু পার্লামেন্টে পাশ করা আইন মানে কোর্ট বাতিল করে দিয়েছে। কাজে এটা তো প্রেসিডেন্স আছে বাংলাদেশ। আপনি কি? আমার মনে হয় যে সমস্ত ঘটনা বলি কতগুলো গভীর রাজনৈতিক আলোচনার সুযোগ আমাদের সামনে করে দিয়েছে, এবং সেই হিসাবে আমি প্রথমে বলতে চাই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বভৌম শক্তি, সর্বোচ্চ সার্বভৌমত্ব কার হাতে থাকে? আমাদের সংবিধানে কিন্তু বলা আছে যে জনগণ হলো রাষ্ট্রের মালিক। সুতরাং সার্বভৌমত্বের পরিপূর্ণ এখতিয়ারটা সর্বোচ্চ রূপে প্রতিফলিত হওয়া উচিত জনগণের অধিকার এবং তার ইচ্ছার প্রতিফলন ঘটনার ভেতর দিয়ে। সুতরাং জনগণ হলো সার্বভৌম। এখন অহেতুক একটা বিতর্ক তৈরি করা হয় যে পার্লামেন্ট হলো, আমাদের রাষ্ট্রের 3টা অঙ্গ আছে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, এবং যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা পার্লামেন্টে বসে, সুতরাং পার্লামেন্টের সার্বভৌমত্ব জুডিশিয়ারির সার্বভৌমত্ব এবং এক্সিকিউটিভ সার্বভৌমত্বের চেয়ে একটু এক ধাপ উপরে। এই কথাটা কারেক্ট না। যার যার এখতিয়ারে তার তার সার্বভৌমত্ব প্রয়োগ হবে ঠিকই, কিন্তু সার্বিক সার্বভৌমত্ব এটা কিন্তু জনগণের হাতে আছে। এই কথাটা মনে রাখতে হবে। আরেকটা কথা, অনেক সময় যেহেতু পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে, যেহেতু তারা সরাসরি নির্বাচিত হয়ে আসেন জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে, সেই কারণে এই সেন্স অফ সুপ্রিম, না, এই ভুলটা আমি সংশোধন করে দিতে চাই যে পার্লামেন্ট কিন্তু কনস্টিটিউশন তৈরি করেনি, কনস্টিটিউশন পার্লামেন্টকে তৈরি করেছে। ইট ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য কনস্টিটিউশন। অনেক সময় বলা হয়ে থাকে যে পার্লামেন্টে একজন পুরুষকে নারী এবং নারীকে পুরুষ বানানো ছাড়া সব কিছু করতে পারে। কথাটা সঠিক না। পার্লামেন্ট এমন কিছু করতে পারে না যেটা যার দ্বারা সে সৃষ্ট, তার যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, সেটার বিরুদ্ধে সে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের নাই। সেই কারণেই এই যে আমেরিকার উদাহরণ যেটা দেওয়া হলো, সেটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশনের উপরে কোর্ট হস্তক্ষেপ করলো, কিন্তু এটা যদি আরো লিগাল অ্যাসপেক্ট বা পার্লামেন্ট কনস্টিটিউশনাল কমন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি সেই ব্যাপারে তারা তার কাছে আবেদন হলে পরে সে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে অ্যামেন্ডমেন্ট যেটা করলে সেটা কনস্টিটিউশন সম্মত হয়েছে কি হয় নাই। এবং এই প্রিন্সিপালটা যদি আমরা না বুঝতে পারি এবং না রক্ষা করতে পারি, তাহলে আমাদের জাতির ভবিষ্যতে বিরাট বিপদ আছে। তা তো অনস্বীকার্য। আপনি এটা তো একটা কোর প্রিন্সিপাল যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণই প্রিভেইল করবে সবসময়। কিন্তু মানে ট্রেডিশনাল এবং প্রিভেইলিং যে রিয়ালিটিটা আছে সেটা হচ্ছে যে একজন আরেকজনের উপরে ক্ষমতার চর্চা হচ্ছে এবং একজন আরেকজনকে এক হাত নেওয়া এটা চলছে। কিন্তু রাজনৈতিক বিবেচনায় দেখা যাচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে যখন সংবিধান প্রণয়নের সঙ্গে এটা পার্লামেন্টে রাখা হয়েছে, তারপরে 75-এ এটা এসে আবার
আপনার প্রেসিডেন্টের হাতে চলে গেল, তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চলে গেল, এরপরে আবার পার্লামেন্টের হাতে আসলো। এটা কি রাজনৈতিক সরকারগুলোর বা তাদের চিন্তা চেতনার প্রতিফলন হিসেবে এসছে, নাকি একটা কোর ভ্যালু থেকে এসছে যে না এটা মোটেই কোর ভ্যালু থেকে আসে নাই আমার ধারণা, এবং কেউ হয়তো আমার সঙ্গে ডিসএগ্রি করতে পারে। এটা সবটা হলো পাওয়ার ইকুয়েশনের জায়গা থেকে এই হিসাবটা করা হয়েছে, এবং পাওয়ার ইকুয়েশনটা বিমূর্তভাবে আসে না, এইটার সঙ্গে কিন্তু ইকোনমিক ইন্টারেস্ট জড়িত। সুতরাং পাওয়ারের উপরে সার্বভৌম ক্ষমতা কে প্রয়োগ করবে এইটা নিয়ে বিতর্কটার পেছনে একটা অর্থনৈতিক সূত্র কিন্তু কাজ করে যাচ্ছে। এখন আমি আবার বলছি যে একটা রাষ্ট্রের ক্ষমতার উপরে তার নিয়ন্ত্রণ তিনটা স্তম্ভের উপরে একটা ব্যালেন্স, যেটা রিয়াজ ভাই বললেন যে একটা পাওয়ারের ব্যালেন্স ইকুয়েশন, সেটা রাখা একান্তভাবে প্রয়োজন। ওই জন্য জুডিশিয়ারি ইজ সুপিরিয়ার টু এক্সিকিউটিভ, অর এক্সিকিউটিভ ইজ সুপিরিয়ার টু জুডিশিয়ারি। তাহলে এখানে কি এক্সিকিউটিভ এবং লেজিসলেচার তারা কি জুডিশিয়ারির উপরে প্রভাব বিস্তার করার জন্য কি তাদের দুই পক্ষের মধ্যে কি একটা ঐক্য আছে? ডেফিনেটলি, কারণ তাদের ক্ষমতার এক্সারসাইজে খর্ব করে জুডিশিয়ারি, বা মানে তাদেরকে চেপে ধরে, ব্যালেন্স করে। এই যেটা ট্রাম্প সাহেবের যেটা উদাহরণ দিলাম, এটা অন্য দেশেও আপনার আছে। আমাদের দেশে আনফরচুনেটলি ধরেন পার্লামেন্টের কাছে দিলে এটা তো থিওরিটিক্যালি স্পিকিং পার্লামেন্ট ইজ দি সভরেন, এবং পার্লামেন্ট যেটা সেলিম ভাই বলছে যে পার্লামেন্ট ওই জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ থেকে এক ধাপ উপরে থাকার কথা, কিন্তু আমাদের পার্লামেন্টের কনস্টিটিউশন, আমাদের পার্লামেন্টের মেম্বারদের স্বাধীনতা, এই যে আর্টিকেল 70 যেটা বললাম, তাদের তো উনি বলছেন যে ট্রেডিশনাল নোশন, কিন্তু আসলে একদম উপরে নয় তারা, ইকুয়াল, এবং যার ক্ষেত্রে সে তার সার্বভৌমত্ব প্রয়োগ করবে, কিন্তু একজনের সার্বভৌমত্ব আরেকজনের উপরে এরকম না। উপরে খালি একটা সার্বভৌমত্ব, সেটা হলো জনগণের সার্বভৌমত্ব। হু উইল রিপ্রেজেন্ট দ্যাট জনগণ, মানে এই তিনটা মিলে রিপ্রেজেন্ট করবে। আপনি একটাকে, সেখানে কোনো না কোনো ব্রাঞ্চ তো প্রিভেল করতেই পারে না, এটা করা যাতে না করে, সেটাই গণতান্ত্রিক রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। শেষ করেননি না, এটা তো কথা হলো, এবং আমি মনে করি যে এটা আমাদের জুডিশিয়ারির জন্য একটা ভালো দিক। এটা আরেকটা জিনিস, জুডিশিয়ারির আপনি যে লোয়ার জুডিশিয়ারির ব্যাপারে যে সুপ্রিম কোর্ট বারবার সময় দিচ্ছে সরকারকে গ্যাজেট করার জন্য, সেটা গ্যাজেট হচ্ছে না। ওইখানেও কিন্তু স্বাধীনতার প্রশ্নটা আছে, যে স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা। চিফ জাস্টিস কিন্তু অনেক অকেশনে বলেছেন যে জুডিশিয়ারি স্বাধীনভাবে কাজ করে, আবার অনেক জায়গায় সেটা করেও না, নানানভাবে এটাকে। কিন্তু এমন কি উদাহরণ পাওয়া যাবে না যেখানে জুডিশিয়ারি সামটাইমস মানে জুডিশিয়ারির অ্যাক্সেসটা কিভাবে আপনি ডেটার করবেন যদি করে কখনো? সেটা ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, ওখানে যাবে। মানে যদি মানে জুডিশিয়ারিতে অ্যাক্সেস হয় বা কোনো জাজের মিসকন্ডাক্ট হয়, তো তাকে করার জন্য তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইজ অ্যান অ্যাকসেপ্টেবল ইনস্টিটিউশন। পার্লামেন্টও হইতে পারত, যদি পার্লামেন্টে তাইলে আর্টিকেল 70 উঠায় দেন, এখানে দেখা যাবে যে তাইলে কয়জন কোন জজের পক্ষে আর বিপক্ষে ভোট দেয়। এখন এখানে তো পার্টি হুইপের বাইরে কেউ ভোট দিতে পারবে না। এখন একটা পার্টির 260-70 জন বোধহয়, এখন 300ই ধরে। এই 300 লোক যদি এখন মানে এক হুইসেল ব্লোয়ার বলে দিল আর আপনি ভোট দিয়ে দিলেন, তাহলে মানে শুধু জুডিশিয়ারির কথা বলছি না, পার্লামেন্টে তো সত্যিকার ভাবে জনগণের ইচ্ছার প্রকাশ ঘটবে না, রিফ্লেকশনটা হবে না ওইখানে। তো ওই জায়গার মধ্যে আমার মনে হয় যে এই রায়টা একটা মানে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে জজ সাহেবরা, এবং এটাকে এখন আমার মনে হয় যে রাষ্ট্রের অন্যান্য অঙ্গ যারা, এই বিতর্কে কি হবে রিয়াজ ভাই, যে অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে এটা নিয়ে একটা মতভেদ আছে যে তাতে কি রিপ্লেসড হয়ে গেল কিনা, এইটা লিগ্যালি বলতে পারবে, এইটা আমার এখতিয়ারের ভাই। তবে মানে কমন সেন্স বলে যে ভ্যাকুয়াম তো থাকে না। আগে 16th অ্যামেন্ডমেন্টের আগের জায়গার মধ্যে স্ট্যাটাস কোতে চলে গেল, এটা হলো আমাদের কমন ম্যান। আমি এটা মনে করি, এখানে আমি প্রসঙ্গক্রমে বলতে চাই যে এর আগে যে
অবৈধ এবং অগণতান্ত্রিক সংশোধনীগুলো পার্লামেন্টে করা হয়েছে। একটু কি ওই যে অ্যাটর্নি জেনারেল কি বলেছেন আমরা একটু পড়ে নিতে পারি। সেটা বলছে যে উনি বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা এখন পুনর্বহাল হবে না। সংবিধানের যে অনুচ্ছেদ সংসদ বাতিল করেছে সেটি আপনা আপনি পুনঃস্থাপন হওয়ার কোনো সুযোগ নেই। এটি করতে হলে সংসদকেই করতে হবে। এই অবস্থায় শূন্যতা বিরাজ করছে বলে তিনি মনে করেন। অন্য আইনজীবীরা ডিফারেন্ট মতামত দিয়েছেন। না, আমি মনে করি এই বিতর্কটা ত্রয়োদশ সংশোধনীর সময় এসেছিল, যে পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট রায় দিল, এবং রায় দেওয়ার পরে পার্লামেন্ট থেকে বলা হলো যে সুপ্রিম কোর্টের তো কোনো অধিকার নেই যে আমাদের সংবিধানকে টাচ করার। এই কথাটা সঠিক না। সুপ্রিম কোর্টের অথরিটি আছে, নতুন কিছু করতে পারে না। কিন্তু পার্লামেন্ট যদি অবৈধভাবে কোনো অ্যামেন্ডমেন্ট করে, মৌলিক অধিকার পরিপন্থী, সেই বা অন্য ওইটা একটা কারণ, আরো কারণ হতে পারে যে ফান্ডামেন্টালস অফ দ্য স্টেট, আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, সেটার বাইরে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে পরে সে কিন্তু বলতে পারে যে এইটা এই কারণে নাকচ করে দেওয়া হলো। এবং যখন নাকচ করে দেওয়া হয়, কনস্টিটিউশন প্রায়র টু 5th অ্যামেন্ডমেন্ট স্ট্যান্ডস ভ্যালিড। এটা আমার কথা না, তৎকালীন আইনমন্ত্রী শফিক সাহেব তিনি ওই রায় হওয়ার পরেই পাবলিক মিডিয়ার সামনে এসে তিনি বললেন যে এখন থেকে 5th অ্যামেন্ডমেন্ট পূর্ব অবস্থায় সংবিধান ফেরত চলে গেল। এবং শুধু তাই না, সরকারের পক্ষ থেকে এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু কনস্টিটিউশন নতুন করে ছাপিয়ে সেটা প্রচার করা, খুব বেশি ছাপায় নাই, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল যে ওইটা একটা কপি আমার এখনো আছে। তারপরে আপনি পুনঃস্থাপন হওয়ার সুযোগ নেই, এইটা কথাটা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি রেফারেন্স দিচ্ছি ওই সময়কার আইনমন্ত্রীর ভার্সন, এবং তারা যে কনস্টিটিউশনটা ছাপালো, যে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে। সুপ্রিম কোর্ট কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ড করে নাই। সুপ্রিম কোর্ট খালি বলেছে যে যে অ্যামেন্ডমেন্টটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন এটা অবৈধ। একইভাবে সুপ্রিম কোর্ট এখন বলেছে যে যে অ্যামেন্ডমেন্টটা বর্তমান পার্লামেন্ট করেছে এইটা বৈধ না। সুতরাং এইটার পূর্ববর্তী অবস্থায় এইটা চলে যাবে। আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, অনেক হইচই হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা একটা নিদর্শন এইখানে পাওয়া গেল। আমি অবশ্যই মনে করি যে বিচার বিভাগের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এইটা একটা ইতিবাচক অগ্রগতি, কিন্তু এটা অগ্রগতি হলেও এটাই যথেষ্ট নয়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য আরো অনেক কিছু করা প্রয়োজন, এবং সেগুলো নিয়ে কিন্তু একটা আন্দোলন আছে, একটা দাবি দাওয়াগুলো পেশ করা হয়েছে, এবং সেই দিকে আমাদের দেশকে এখন এগিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয় প্রসঙ্গটি ছিল যে কবি, প্রাবন্ধিক এবং রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার তিনি ফিরে এসেছেন এবং আদালতে জবানবন্দি দেওয়ার পরে তাকে নিজ জিম্মায় বাসায় ফেরত পাঠানো হয়েছে, এটুকুই খবর। এবং সাংবাদিকের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। না, এটা তো একটা স্বস্তির ব্যাপার যে উনি ফিরে এসছেন। আমরা সবাই খুব শঙ্কিত হয়ে গেছিলাম যে কি হচ্ছে, কারণ দেশে গুম খুন হচ্ছে, চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, সাদা পোশাকে নিয়ে যাচ্ছে, 2 দিন পরে লাশ পাওয়া যাচ্ছে। এইগুলির মধ্যে এই ফরহাদ মজহার সাহেবের অক্ষত অবস্থায় ফিরে আসাটা, এটা মানে আমরা খুশি এবং সন্তুষ্ট, এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত পদক্ষেপ নিয়ে এটা করেছে। এটা খুবই ভালো কাজ হয়েছে, প্রশংসার যোগ্য। কিন্তু এখন আসল সত্যটা উদ্ঘাটিত হওয়া উচিত। কারা করেছিল, কেন করেছিল, কিভাবে, এবং এইটা জানতে পারলে হয়তো আরো অন্য যারা টার্গেট আছে তারা সাবধান হতে পারবে, তারা জানতে পারবে যে কি মোটিভটা কি। বিভিন্ন সময় পুলিশের যে ব্রিফিংগুলো এসছে সেখানে বলা হয়েছে যে উনি নিজে ফোনের চার্জার নিয়ে গেছেন, ব্যাগ নিয়ে গেছেন, এক্সট্রা কাপড় ছিলেন, এক ধরনের হয়তো নিজে থেকেই এই ধরনের কিছু, মানে তাদের বক্তব্য একটা ইঙ্গিত আছে। না, সেটা ইনভেস্টিগেশন করে বাইর করা উচিত আর কি। এটা এখন ওই হিয়ার্সের উপরে কনক্লুড না করাটা বেটার। তবে এটা মানে উনি বিপদের মধ্যে না পড়লে তো এই ধরনের মেসেজ দেওয়ার কথা না। ওনার স্ট্যাচারের লোক, এটা নিয়ে তো মানে এরকম খেলা করার তো কথা না যে আমার জীবন নিয়ে খেলা করলাম বা আমি নিজে নিজে হারায় গেলাম আবার ফিরে আসলাম। আমার মনে হয়
এই এতটা চিন্তা না করা ভালো। তবে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে এটা বাইর করা উচিত কি ঘটেছিল আসলে। সেলিম ভাই, আপনার কি মত? ফরহাদ মজহার সাহেবের কতগুলো নিজস্ব চিন্তা আছে এবং কতগুলো বক্তব্য তিনি দিয়ে চলেছেন। এগুলোর পক্ষে যেমন কিছু লোক আছে, এটার বিরুদ্ধেও প্রচুর লোক আছে। কিন্তু কালকে যখন খবরটা জানা গেল যে সে নিরুদ্দেশ, বা কেউ কেউ বললো যে তাকে অপহরণ করা হয়েছে, তার পক্ষের লোক বিপক্ষের লোক সবাই কিন্তু এইটাকে খুবই আশঙ্কার, কনসার্ন এবং উদ্বেগ প্রকাশ করেছে। এইটা আমি মনে করি যে আমাদের সমাজের একটা ভালো লক্ষণ, যে মতের তারতম্য থাকতে পারে কিন্তু তবুও প্রত্যেকের মত প্রকাশের অধিকারটা সেটা সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। দ্বিতীয় কথা হলো যে পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেটা আমিও মনে করি রিয়াজ ভাইয়ের মতো যে এটা একটা স্বস্তির জায়গায়, যারা উদ্বিগ্ন ছিল তারা কিছুটা স্বস্তি ফিরে পাবে। 3 নম্বর কথা হলো যে এইটা নিয়ে নানা ইনার স্টোরি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় এটা প্রচারিত হচ্ছে। আমাদের এখানে প্রবলেম হলো যে সরকারি ভার্সন মানুষ সবসময় বিশ্বাস করতে পারছে না। কেননা এই যে গুম, খুন ইত্যাদি ঘটনা কিংবা ক্রস ফায়ার সম্পর্কে প্রেস রিলিজগুলো দেখবেন একই ভাষা একই শব্দ দিয়ে খালি নামটা চেঞ্জ করে দিচ্ছে। তো এইগুলো থেকে মানুষের একটা ধারণা যে সরকার যে বয়ানটা দেয় সেটা হয়তো পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য না। আবার একইভাবে সরকারের বাইরে থেকেও যেই কথাগুলো অনেক সময় বলা হয়, হ্যাঁ, যে সন্ত্রাসী ঘটনা অমুক সমুক ইত্যাদি সম্পর্কে এ ওকে অভিযোগ করছে, ও ওকে অভিযোগ করছে। সুতরাং সমস্ত বিশ্বাসহীনতার একটা জায়গার ভেতরে চলে গেছে। সুতরাং এই জায়গাগুলোকে ভালো করে এবং মানুষ বিশ্বাস করে এরকম একটা সূত্র থেকে, আস্থার জায়গা থেকে এই ঘটনা অনুসন্ধান করে প্রকৃত কারণটি জানানো উচিত। এইটা কেবলমাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে না, এই ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে হলে পরে আমাদের সেই ইনফরমেশনের বিশ্বাসযোগ্যতাটাকে আমাদের একান্তভাবে ফিরিয়ে আনা প্রয়োজন বলে মনে হয়। ঈদের ছুটির প্রসঙ্গটি বলছিলাম যে তৃতীয় একটি বিষয়, যে এই দুর্ঘটনা তো কমছেই না, বরং বেড়েই যাচ্ছে। নানা কথাবার্তা বলা হয় সড়ক দুর্ঘটনা রোধের জন্য, কিন্তু মানে যে মেজারগুলো নেওয়া হয় সেগুলো অপ্রতুল এবং সংখ্যাও বেড়ে চলে, বক্তৃতা বিবৃতি চলে, কিন্তু পদক্ষেপ আসলে কার্যকর কিছু হয় না। এটা শুধু ঈদের অকেশন, মানে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে আমার মনে হয় ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমরা অনেক রিপোর্ট লিখেছি, এডিটোরিয়াল লিখেছি, কোনো কাজ তো হয় না। কারণ হলো যে মূল জিনিসগুলি হলো, আমি সিঙ্গাপুরের হোটেলে বসে আছি, দেখি ডিসকভারি চ্যানেলে দেখাচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রুটস। কোথায়? ঢাকা শহর। ঢাকা শহর দেখে দেখে আবার এখান থেকে নিয়ে গেল সাইবেরিয়া, মানে বরফের মধ্যে গাড়ির চাকা ঢুকে গেছে, ওখান থেকে আবার এখানে ঢাকা শহরে এরকম দেখাচ্ছে। তো আমাদের এই যে রাস্তাঘাটের অবস্থা, আমাদের গাড়ির অবস্থা, এগুলি তো কোনো ব্রেকও নাই, তারপরে যারা ড্রাইভ করে তাদের লাইসেন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই। এই সমস্ত কারণে এটা আমার মনে হয় যে কোনো কেয়ারিং গভর্নমেন্ট এইরকম নির্লিপ্ত থাকতে পারে এই রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি মনে করি না। বছরে 15 থেকে 20,000 লোক রাস্তায় মারা যায় এবং 30 থেকে 40,000 50,000 লোক আপনার পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য। কিন্তু মানে এটা সরকারের এটা কোনো প্রায়োরিটি সেক্টর আমার মনে করি না, বরং ড্রাইভারদেরকে পানিশমেন্ট দিতে গেলে সরকারের ভিতরের কিছু লোক রাস্তায় নেমে এটাকে প্রতিবাদ করে, মাঝে মাঝে সরকারকেও চ্যালেঞ্জ করে বসে। তো তারপরে হলো দেখেন রাস্তার কন্ডিশন একটা, গাড়ি ঘোড়ার কন্ডিশন একটা, ড্রাইভারদের অভিজ্ঞতাহীনতা, তারপরে ট্রাফিক রুল কেউ মানে না, এবং ট্রাফিক রুল মানানোর জন্য হাইওয়ে পুলিশ যেটা থাকার কথা এগুলি কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো এই সব কিছু মিলে একটা মৃত্যুর মিছিল সড়কের মধ্যে। আপনি কোথাও যাত্রা করলে ওখান থেকে কেউ ফিরে আসতে পারবে এটা আল্লাহ তাআলা জানে, এটা তো কেউ বলতে পারবে না। এবং রসিকতা করে বলে যে ড্রাইভার সাহেব বলে যে বসেন আপনারা, আমরা আল্লাহর নামে চলিলাম, তারপরে কোথায় যাবে আল্লাহ জানে। এটা তো আপনি সব একটা চরম দুঃখজনক ঘটনা, ঈদের সময় যে 17 শ্রমিক
ট্রাকে করে যাচ্ছিল, হ্যাঁ। সিমেন্টের ট্রাকে করে, এবং সেখান থেকে তারা লালমনিরহাটে। হ্যাঁ তারা মানে সবাই প্রাণ হারালো, মর্মান্তিকভাবে প্রাণ হারালো। এবং আমাদের দায়িত্বপূর্ণ অনেক জায়গা থেকে আমরা শুনলাম যেটা অসাবধানতা বশত খুবই অমানবিকভাবে এই ধরনের বলা হচ্ছে। এই শ্রমিকরা কেন এই ধরনের মানে যাত্রা করতে বাধ্য হয়, কেন এবং উঠতে দেয় কেন? উঠতে দেয়। তারপরে ট্রেনের ছাদের উপরে যেভাবে উঠে, লঞ্চের মধ্যে যেভাবে উঠে, লঞ্চের কতগুলি ছবি আমরা পত্রিকায় ছাপি, প্রত্যেকেই দেই। এটা দেখা গেল কি এটা মানুষ যাচ্ছে না লঞ্চ যাচ্ছে, বোঝাতে চায় না। ট্রেন যাচ্ছে না মানুষ যাচ্ছে, ট্রেনের ছাদে যেভাবে না। আমাদের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা একটা চরম নৈরাজ্য এবং অমানবিকতা বিরাজ করছে, এবং এখানে মুনাফার পেছনে ছুটে এক ধরনের মানে ব্যক্তি মালিকানাধীন পরিবহনের সঙ্গে যারা যুক্ত তারা মানুষের জীবন নিয়ে খেলা করছে, এবং তারই পরিণতি আমরা বছর ভরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ঈদের সময় আমার ধারণা মতে এই সময়ে 3 শতাধিক 311 জন মৃত্যুবরণ করেছে এই গত 10-12-13 দিনের। সড়ক দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুর সংখ্যা, মৃত্যুর হার কমা মানে কি 1-2টা হয়তো কমেছে আর কি, এই কমা বলা যায় না আর কি। এখন এইটার জন্য বহুমাত্রিক কারণ দায়ী, যেগুলো কিছু উল্লেখ করা হলো আর কি। আমাদের একটা টেন্ডেন্সি হয়ে যায় যে ড্রাইভারদের অসুবিধা আছে তাদের দক্ষতার, এবং ভুয়া লাইসেন্স দিয়ে অনেক ড্রাইভার হেল্পার ড্রাইভার সেজে গাড়ি চালায়, এবং এর ফলে অ্যাক্সিডেন্টগুলো হয়। এগুলো কিন্তু আমরা দেখেছি। এবং আমাদের যে একজন মন্ত্রী একবার বলেছিলেন যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য লেখাপড়া জানার দরকার নেই, খালি গরু ছাগল চিনলে পরেই চলবে আর কি। তো এটা তো একটা প্রবণতার জন্ম দেয়, একটা কালচারের জন্ম দেয়। সেই কালচারেরই ভিকটিম হয়ে যাচ্ছি আমরা। রাস্তাঘাটের বেহাল অবস্থা, যদিও আপনি স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে যে চীন বলেন, ইন্ডিয়া বলেন, তুরস্ক বলেন, ভিয়েতনাম বলেন, যত দেশের নাম করেন, তারা আমাদের এখানে যে ফ্লাইওভার তৈরি করার জন্য বা হাইওয়ে তৈরি করার জন্য যে খরচ তাদের দেশে করে, আমাদের পার কিলোমিটার তার 2 গুণ বা 3 গুণ, অনেক জায়গায় 4 গুণ খরচে আমাদের এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। তারপরে সেটার রেজাল্ট আমরা সেই কোয়ালিটি আমরা পাচ্ছি না। তারপরে ড্রাইভারদের কথাটা, তাদের দোষটা আমি লাঘব করতে চাই না, কিন্তু তাদেরকে যেই কন্ডিশনে কাজ করতে হয় এবং একটা গাড়ি চালাতে হলে পরে যেই কনসেন্ট্রেশন দরকার, একটা মানুষের পক্ষে 4 ঘন্টা 5 ঘন্টা এক নাগারে চালানো এর বেশি সম্ভবপর নয়। লং রুটে আপনি বিদেশে খবর নিয়ে দেখেন, একজন ড্রাইভার লং রুটে হয় না, তাকে রিপ্লেস করে 2-3 জন। এরা একবার যায় আবার ফেরত আসতে হচ্ছে, যেখানে যাচ্ছে ওখানে থাকার ব্যবস্থা আছে কিনা নাই, রাস্তাঘাটের বেহাল অবস্থা, গাড়ির লক্কর বক্কর, সেগুলো ফিটনেস সার্টিফিকেট পায় কোথায় থেকে, বিআরটি এর যে দুর্নীতি, এবং কতবার মাসে 1-2 বার করে তো আমাদের যোগাযোগ মন্ত্রী, যিনি এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বটে, বিআরটিতে যে ছবি টবি ছাপিয়ে তার অভিযানগুলোর কথা তো সকলেই জানে, কিন্তু তারপরেও এই জায়গা থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারছি না। এবং সবচেয়ে অমানবিকতার প্রমাণ আমরা পেলাম যখন বলল গার্মেন্টসের শ্রমিকরা ট্রাকে করে যাচ্ছিল এবং উল্টে পড়ে যারা মৃত্যুবরণ করলো। গার্মেন্টসের শ্রমিকদের বেতন তুমি 10 দিন আগে দাও নাই কেন? তাহলে পরে এই সময়ে তারা বাজার সদাই করে ছোট মায়ের জন্য, বাবার জন্য, ছোট বোনের জন্য জিনিসপত্র কিনে তারা আগে থেকে টিকিট করে তারা যেতে পারে, উপায় তো নেই। এবং টাকা তাদের বেতন কি দেওয়া হয়, সেই টাকার একটা বড় অংশ যদি বাস ভাড়া এবং ব্ল্যাকে বাস ভাড়া, বাসের টিকিট করতে হয়, সেটা করে তারা তাহলে এতদিন ধরে চাকরি করে ঈদের আনন্দে তার আত্মীয় পরিজনের কাছে 2টা পয়সা নিয়ে যাবে, সেটা সুযোগ। একটা প্রস্তাব আছে যে ছুটিটা যদি ফেজ ওয়াইজ করা যায়, এটা কেমন হয়? এটা অবশ্যই কিছুটা করেছে। এটা যদি আমরা করতে পারি যে ঈদের 7 দিন আগে থেকে ছুটি নেওয়া শুরু হবে, যারা আগের ছুটি ভোগ করছে তারা ঈদের দিনের পর দিনই ফেরত চলে আসবে। এইভাবে স্ট্যাগার্ড ওয়েতে আমরা যারা ঈদের আগের দিন যাবে তারা ঈদের পরের, কিন্তু ঈদকে ঘিরে আমাদের একটা ইমোশনাল একটা হ্যাঁ, ঈদের দিন সবাই থাকলো, কিন্তু কেউ যাওয়া শুরু করলো ঈদের 6 দিন আগে থেকে, আর কেউ গেল এবং তারা ফিরে আসছে ঈদের দিন পার করে তারপর দিন। আর যারা ঈদের আগের দিন যাচ্ছে তারা ঈদের পরের 5 দিন আত্মীয় স্বজনের সঙ্গে থেকে তারপরে ফিরল।
800-এরও বেশি লোক আহত হয়েছে এই 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 কয়েকদিনের না আমি বলি যে বছরে 40 থেকে 50,000 লোক পঙ্গুত্ব বরণ করে, এবং একটা লোক পঙ্গু হওয়া মানে কি ওই ফ্যামিলি ইজ ফিনিশড। এদের পিছনে আর যারা মরে যায় তারা তো গেলই। এ তো একটা ইকোনমিক বার্ডেন হতো, বিরাট ইকোনমিক বার্ডেন। আপনি যদি এই যে পঙ্গু হাসপাতালে যান, আপনি যে তারপরে আরেকটা জিনিস আরেকটা দুঃখজনক দেখেন, এই যে কোনো হাইওয়ের পাশে কোনো হসপিটাল নেই, কিন্তু কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলে তাড়াতাড়ি করে কিছু কিছু ট্রমা সেন্টার করা হয়েছে, কোনো এইগুলি তো আপনি ডেটলও পাবেন না ওইখানে, তুলাও পাবেন না। এরকম মানে আমি একটা অবস্থায় পড়ছিলাম, দেখলাম যে কি খালি মানে একটা রেস্টুরেন্টের মধ্যে, তাও বললো যে একটু তুলা আর একটু ডেটল হবে, বললো না, দিক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে একটু দৃষ্টিপাত করি, দেখবেন কোন দেশে যদি কোনো অ্যাক্সিডেন্টে 10 জন লোক মারা গেছে, সেটা কিন্তু একটা ন্যাশনাল ডিজাস্টার এবং জাতীয় আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। আমাদের এখানে এইবারই 311 জন লোক মারা গেল, এইটা যেন ডাল ভাত হয়ে যাচ্ছে। কিছুই না। আপনি এই যে লন্ডনে যে আগুন লেগে 79 লোক মারা গেল, এরপরে কি মানে সিরিজ অফ এক একজনকে 2 কোটি 2.5 কোটি টাকা কম্পেনসেশন দিচ্ছে এক একটা ফ্যামিলিকে। তারপরে ওখানে কত 800 ফ্যামিলিকে আশেপাশের যে ভালনারেবল বিল্ডিং এগুলিতে শিফট করে নিয়ে হোটেলের মধ্যে উঠেছে, বিল্ডিংগুলি খালি করে দিয়েছে। আমাদের এইগুলি তো আমাদের রিসোর্সের অভাব আছে, আমাদের প্রবলেম। তারপরেও তো না, পাহাড়ের মধ্যে লোক কতগুলি লোক মরে গেল। মানুষের জীবন কোনো মূল্য বহন করে সবচেয়ে সস্তা। এই ঈদের পরে কারখানাগুলো মাত্র চালু হয়েছে। একটা গার্মেন্টস কারখানায় বয়লার অ্যাক্সিডেন্টে 10 জন মৃত্যু স্বীকার করেছে, হয়তো এটা সংখ্যা আরো বেশি, আর প্রচুর আহত হবে। এবং এটা জানা গেছে যে বয়লার তারা ব্যবহার করত, ওইটার ডেট অফ এক্সপায়ারি পার হয়ে গেছে, তারপরেও তারা বয়লারটাকে রিপ্লেস করে নাই। এবং শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিল যে এটা তাড়াতাড়ি একটু মেরামত করেন, তা না হলে এটা হবে না, তারপরেও সেটা করেন। তাহলে এটা ডেলিবারেট কনসাস নেগলিজেন্স, সেই কারণে মৃত্যু ঘটেছে। তাহলে পরে সেই অপরাধীদের তো শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ। আজকে আর সময় নেই। ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, ধন্যবাদ জনাব রিয়াজউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvt.com। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে পরের অনুষ্ঠানে।